খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে আর কতটা সৌন্দর্য দিয়েছে সেটা কি তুমি জানো? রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক। এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। আমার বানু, এটা ইউজারশিপকে কেনার সনদ। শামুন নামের একজন ইউজারশিপকে মালিকের নিকট বিক্রয় করেছেন। এটা তো রাজমহলে থাকা উচিত, তোমার কাছে নয়। আপনি যা ভালো মনে করেন। বলুন আমার বানু। ইউজারশিপকে তোমার কাছে অর্পণ করলাম। আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক। রাজমহলের চালচলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক। এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আপনি ইউজারশিপকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন। দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারি তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দিহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে। যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায়। আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে। এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার, কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ।
এটি খেদমতদার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়? তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে। এখানে প্যাপিরাস থেকে লেখার কাগজ তৈরি হয়। আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক। এটা প্যাপিরাসের কাগজ, এটাতেই লেখা হয়। আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম। এটা কিন্তু পশুর চামড়া থেকেও উত্তম। তুমি কি লিখতেও পারো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন। বাহ, বেশ ভালো। একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ। তুমি কার কাছ থেকে শিখেছ বললে? আমার মালিকের কাছ থেকে। তিনি সব ভাষাই জানেন। খুব ভালো, চলো যাই, ওই দিকটা দেখাই। এটি হলো কাতান বুননের স্থান। কাতান কি? কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা, এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি। সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি। শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয়। বানু জুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয়। চলো যাই। দেখছো, এখানে মাটির জিনিস তৈরি হয়। আলী জনাবের উপর দরুদ বর্ষিত হোক। সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে, সেগুলো বদলে ফেলবে। এই রকম হলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, সব সময় মতন হয়ে যাবে। এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার। রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয়।
তোমার মন কোথায় পড়ে আছে? ঠিক মতো কাজ করো। ভুলে যেও না, এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না। কি মনে থাকবে? বানু জুলেখা একজন দাম্ভিক নারী। কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন। ছেড়ে দাও, আমি এই কাজ করিনি। বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি করিনি। এটি রাজমহলের রান্নাঘর। বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয়। গোলাম ও খেদমতদারের জন্য আলাদা খাবার, দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার, এবং জনাব পুতিফার ও বানু জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয়। কেন অনেক রকম খাবার তৈরি করা হয়? সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয়। এটা কি করে সম্ভব? জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমতদারগণ তো এক সমান নন। ও হচ্ছে ইউজারশিপ। এখন থেকে ইউজারশিপই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে। এতে করে আমাদের খাবারের হিসেব ঠিক থাকবে। দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে, আর তোমার জন্যই এখানে জড়ো হয়েছে সবাই। তোমরা এখানে কি চাও? নিজেদের কাছে যাচ্ছ না কেন? কাজে মন দাও। চলো ইউজারশিপ। এইটা হলো রাজমহলের ইবাদতখানা। জনাব পুতিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন। আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি। তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার? অবশ্যই দরকার। খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না। জনাবে মহান হানিফারের উপর দরুদ। সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা, হঠাৎ এই দুপুরবেলা। ইউজারশিপকে রাজমহল দেখাতে নিয়ে এলাম। আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক। ওখানে কি হয়েছে? রাজমহল থেকে জোহর চুরি হয়েছে। এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার। কেউ স্বীকার করছে না, কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে। তাই নাকি? চলো দেখছি ব্যাপারটা। এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক। যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে। আমাকে ছেড়ে দিন, বলছি আমাকে ছেড়ে দিন, আমি এই কাজ করিনি। আমি এই কাজ অযথা করিনি। চিৎকার করবে না, যা বলার একজন করে বলো। কিন্তু জনাব হানিফার, মহান খোদার কসম, আমি অপরাধী নই। সত্যি বলছি, আমি চুরি করিনি। আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি। সেদিন তো আমি ছিলামই না। আমি চুরি করিনি। আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব, তাই না? এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো, নয়তো পরিণতি খুব ভয়াবহ। সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছ। আমি
আমি প্রবেশ করেছি। আমি তো সেদিন আসিনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথাকার। ভুল করেছি, তখনই ওকে ধরা উচিত ছিল আমার। আমি খোদার নামে কসম কেটে বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে। আমাকে আর কেউ দেখলো না, শুধু ও দেখলো? এটা হতে পারে? একজন পাহারাদারের দায়িত্ব খিদমত মহলে কে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা। তোমার ঘুমানো উচিত হয়নি। তুমি দোষী, কেননা তুমি কাজের সময় ঘুমিয়েছো আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই। কিন্তু আলী জনাব, আমি সত্যি করে বলছি, আমি চুরি করিনি। দুঃখিত। নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন। আলী জনাব, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি সত্যি বলছি, আপনারা আমাকে রহম করুন। খোদার কসম কেটে বলছি, আমি। তোমার জবান বন্ধ করো। নীলিফার, তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে। কেন সত্যি বলছো না? আলী জনাব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, খোদার কসম। আমি চোরকে শনাক্ত করতে পারবো। না পুত্র আমার, এটা তোমার কাজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না? চাই, কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে? আমার আব্বাজান শিখিয়েছে, তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো। আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না। আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি, আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুনাহগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি। আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি। তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। জনাব রুদামুন, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। শাবাশ ইউজারশিপ, শাবাশ। তাকে নিয়ে যাও।
সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম। অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো। সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি। সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে এই মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না। যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নেয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি। যদি অনুমতি দান করেন, আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছ? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ। এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার। চলো। ইউজারশিপ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। জনাব পুতিফারের খাবার নিতে এসেছি, হয়েছে? ইউজারশিপ না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না। ইউজারশিপকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউজারশিপ খুব ভাগ্যবান একটা ছেলে। ওকে পুতিফার ও জুলেখা চাচ্ছে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে। রাজমহলের লোক সংখ্যার পরিমাণ এতে দেয়া আছে। ইউজারশিপ নাও। ও যাকে যতটুকু খাবার দিতে বলবে সেই মোতাবেক খাবার বিতরণ করবে। পাহারাদারদের 20 জনের খাবার।
পুরোহিত 20 জন। ইবাদতখানায় পুরোহিতের সংখ্যা 5 জন, তবে 20 জন কেন? ইবাদতখানার খোদার কি খাবারের প্রয়োজন নেই? তার মানে তোমাদের খোদাও কি খাবার গ্রহণ করে? না, খাবার খায় না। কিন্তু তার সামনে কি খাবার দেওয়া উচিত নয়, যাতে বান্দাদের খাবারের বরকত বাড়ে? ভালো কথা। খোদা বরকত দান করার পরে এই খাবারগুলো কারা গ্রহণ করে? খাবারগুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদেমরা খেয়ে থাকি। এইভাবেই পুরোহিতরা অন্যদের থেকে 4 ভাগ বেশি খেয়ে থাকে। হ্যাঁ, আর এই কারণেই পুরোহিতরা এত মোটা হয়ে থাকে। পুরোহিতগণ ও ইবাদতখানার খেদমতকারীগণ এই জন্যই খোদার বরকতে অধিকতর মোটা হচ্ছে, আর এই কারণেই রাজমহলের অনেকেই খাবার পায় না। ভালো বলছো। আর এভাবে খোদা যদি বরকত না দেন তাহলে ওরা শুকিয়ে যাবে। ভাগ্যিস খোদা তলা খায়, না খেলে কি অবস্থা হতো। অনেক হয়েছে। তোমরা যদি ইবাদতখানার খাদেমের কাছে লজ্জিত না হও, তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও। চলো। দেখবে উনি গিয়ে ইউজারসিফের নামে ষড়যন্ত্র করবে। এখানে ইবাদতখানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা 5 জন উল্লেখ করা হয়েছে। এর বেশি খাবার দেওয়া উচিত হবে না। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমরা সব সময় 20 জনের খাবার নিয়ে থাকি। আজ যতটুকু চায় ততটুকু দিয়ে দিন। জনাব হানিফার এর সমাধান করবেন। খোদার নামে খাবারগুলো পুরোহিতদের পেটেই যায়। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। সাবাস পুত্র, সাবাস পুত্র, সাবাস সাবাস। সেদিন নীলিফার আচ্ছা মতো অপদস্থ হয়েছে, আজ হলো খাদেমরা। বাপরে বাপ, সেই দিন নীলিফার কুপ্তাকে যেইভাবে চোর প্রমাণিত করলো। বালকটি সাহসী ও বুদ্ধিমান। এই হানিফার আসছে। কি ব্যাপার, কি করছো ইউজারসিফ? কোনো মুশকিল হয়নি তো আবার? না আলী জনাব, ওর সাথে ইবাদতখানার খাদেমদের বিরোধ হয়েছে। খাদেমদের অতিরিক্ত খাবার নেয় ও আপত্তি জানিয়েছে। কারি মামাও তখন এখানে ছিল। আমার মনে হয় পুরোহিতগণ এবং কারি মামা এই বালকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আলী জনাবের খাবার প্রস্তুত হয়েছে? হ্যাঁ আলী জনাব। নিয়ে এসো। তুমিও এসো ইউজারসিফ। সবাইকে তালিকা অনুযায়ী খাবার বিতরণ করবে ইউজারসিফ না আসা পর্যন্ত। এসো। আপনি তো ছিলেন না, তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল। রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল। পুতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে। হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না। যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আমি পুতিফার ও জুলেখার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা একদম চিন্তা করো না। ইউজারসিফ, ইউজারসিফ, তোমার সঙ্গে কথা আছে। মেনিসাপু, কি হয়েছে? এখানে কি করছো?
তুমি আমাদের খোদার ইবাদত করো না কেন? তুমি কি কাফের? তোমার উদ্দেশ্যটা কি? পুরোহিত মেঙ্গি পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের, আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না। যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না। তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের? তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কাফের নই, আমি খোদার ইবাদতকারী। তার মানে কোন খোদা? তোমার খোদা, আমার খোদা, আমাদের সকলের খোদা। খুবই ভালো, যাক আমি শান্তি পেলাম। তুমি কি জানো খোদা তাআলা তোমাকে নাজাতের জন্য আমাকে পাঠিয়েছে? আমাকে কিছু বললে? না না, আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম, কিছু হয়নি, তুমি যাও। এসো আমরা খেলা করি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হায় আফসোস। সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোনো শস্য খেতে অথবা পাথরের খনিতে প্রেরণ করার, শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে। আর ইউজারশিপের কারণেই গতকাল আলী জনাব পুতিফার আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে। তো এখন তোমরা বলো তো, তোমরা কোন কাজ করতে ইচ্ছুক? আমরা আর কি বলবো, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তুমি যেহেতু অভিজ্ঞ খানসামা, সেহেতু তুমি জনাব পুতিফার ও বানু জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে। আর তুমি স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে ইউজারশিপের দায়িত্ব পালন করবে। রাজি আছো তো? জনাব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুক্রিয়া আদায় করছি। আমাকে নয়, ইউজারশিপকে শুক্রিয়া বলো। তোমার আর রান্নাঘরে যে কাজ নেই, ওরাই তোমার কাজ করে দেবে। তুমি আমার সঙ্গে এসো। ইউজারশিপ কি ভিন্ন খোদার পূজারী? আপনি কিছু জানেন? না, আমি এ ব্যাপারে খুব একটা জানি না। অনেকেই মনে করে সে আসমানের খোদাকে পূজা করে, মিশরের খোদাকে দুশমন মনে করে। একজন বালক এসব ব্যাপারে কি এমন জানতে পারে? তাকে যেভাবে শেখানো হবে সে ঠিক সেইভাবেই চিন্তা করবে। আর এখন তো আমি আর তুমি আছি, আমরাই ঠিক করব যে সে কার ইবাদত করবে আর কার ইবাদত করবে না। যদি চাও তার সঙ্গে আমুন খোদা নিয়ে কথা বলো, আর মন্দিরে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাও। আর এতে করে ও মিশরের আইন ও আমুন সম্পর্কে জানতে পারবে। ইউজারশিপকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো, আমি এখনই বের হব। তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো। সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে। আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে। মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছো।
আপনি কি মনে করেন জনাব হানিফার? বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স 11 বছর। আজকে তোমাকে আমি ত্যাবর ও আমুনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কি যাবে তো? অবশ্যই যাব। আমি তো আমন মন্দিরের আইন কানুন জানতে খুবই আগ্রহী। তাহলে এসো আমার সঙ্গে। জুলেখা কি সত্যি সত্যি ইউজারসিফকে সন্তান বলে ভাবে, নাকি মুখেই বলে? নিজের কাজ করো। ইউজারসিফ, উঠে এসো। আমাকে ক্ষমা করুন, আমি এটাতে করে শাওয়ার হতে পারবো না। কেন? ভ্রাম্যমান সিংহাসন কি পছন্দ করো না? আমি কারো কাঁধে শাওয়ার হওয়া পছন্দ করি না। বানু জুলেখার হুকুম মান্য করাই তোমার কাজ? রওনা হও। আমার টমটম প্রস্তুত করো। ইউজারসিফকে আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, উচিত হবে। আমেন হতেব তার প্রশংসা শুনেছে। তাকে আমেন হতেবের কাছে নিয়ে যাব, এবাদতখানায় নিয়ে যাব। ভাবছি তাতে কোনো ফায়দা হবে না। তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না। সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয়, সেহেতু সে খুব নমনীয় হবে। তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে। তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা। তুমি কোনো চিন্তা করো না। আমাদের ইউজারসিফ কি প্রস্তুত? জি আলী জনাব, আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। ইউজারসিফ, এই গাড়িগুলো বিপজ্জনক। নিজের হেফাজত করো। আপনি চিন্তা করবেন না। দুর্ঘটনা ঘটবে না, চিন্তা করো না। টমটমে আমার পাশে, আমি তাকে দেখে শুনে রাখবো। আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি। রুদামুন। জি জাহাপানা। একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরেদ। দেখি কি করো। চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে। আমি কি করতে পারি জাহাপানা পুতিফার? জনাব পুতিফার চাইছেন আপনি ইউজারসিফকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন। ও, শামশির চালানো, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে। নিশ্চিত থাকো, তোমার পরিশ্রম বৃথা যাবে না। নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব। আপনি কোনো চিন্তা করবেন না।
আমার সঙ্গে এসো। শমশের নিয়ে এসো। এইটি শমশের? এটা হলো শিশুদের শমশের। কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে। বুঝতে পেরেছো? নিজের প্রতিরক্ষা করো। সাবাস, তুমি পারবে। তুমি অবশ্যই আবারও আমার শমশেরের আঘাত প্রতিহত করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুঁড়ে যেত। এবার তুমি আঘাত করবে। আমি আপনার পেটে আঘাত করব? হ্যাঁ, শক্তভাবে আঘাত করবে। আপনার তো ব্যথা লাগবে, আমার দিল এটা চাচ্ছে না। যখন যেটা বলবো সেটা শুনবে। আঘাত করো। খুব ভালো, আপনি বলছেন। জনাব পুতিফার তাশরিফ এনেছেন আমার বানু। দরুদ আমার খোদা বান্দেগার, আলী জনাব পুতিফার। তোমার উপরেও দরুদ। এখানে কি করছো? এই তো ইউজারশিফের শামশের বাজি দেখছিলাম। আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল? তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুঁড়ে ফেলা। আজ যখন আমি টমটমে করে আমুনির সিপাহীদের বিরুদ্ধে ছুটছিলাম, সে ভয় পেয়েছিল। আপনারা আমুনের সিপাহীদের সাথে বিরোধিতায় জড়িয়েছেন? ওই সিপাহীকে যে বন্দি করিনি এটাই অনেক। বিরোধের পর আমি আমেন হতেবের রাজপ্রাসাদে গিয়েছিলাম। আজ ইউজারশিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে। সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার উত্তরগুলোতে যুক্তি খণ্ডন ও বাদশার শাওলের প্রশংসা ছিল। আমেন হতেব তাকে মুক্তোর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তোর মালাটি পরিয়ে দেবার সময় অজান্তি তাজিম করে ফেলেছে। না, এটা সম্ভব কি? সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল। আমি তো তোমাকে বলেইছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে। আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে। আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে। কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয় তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র। চালিয়ে যাও।
পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ। খুবই ভালো, ইউজারসিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারি মামা। কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। মনোযোগ দাও। সাবাস। সাবাস সাবাস সাবাস। সাবাস সাবাস। শক্ত করে ধরে থাকবে।
স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী। ইউজারসিফ সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে। আরো মুখাপেক্ষী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া ইউজারসিফ, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। প্রধান বাবুর্চি সাহেব, জি ইউজারশিপ। বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয়, তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন। প্রস্তুত রয়েছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা এখানে কি করছো? হ্যাঁ, জি জি যাচ্ছি। কি অবস্থা জনাব সিনহে? পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন। এখন সে আমার নাগালের বাইরে। তার মানে কোনো আশা নেই? কিছু তো একটা করুন জনাব সিনহে। এই বিমার আমার এখতিয়ারের বাইরে। তার বুকের খাঁচার ভেতর রক্ত জমাট বেঁধে আছে। কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই, আর তোমার মতো এত উত্তমভাবে কেউ রাজ্য পরিচালনা করতে পারবে না। কোনো চিন্তা করবেন না, একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত এই কারণে আমার আয়ুকাল শেষের পথে চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত শেষ নির্বাচনটা করে যেতে পারলাম না। অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। খুব বেশি দেরি হয়ে যায়নি, আপনি চাইলে এখনো তা করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো, আমাকে সঠিক পথটি দেখাও। আপনি তো সঠিক পথে রয়েছেন জনাব হানিফার। 11 বছর হলো তোমার খোদার চিন্তা করছি। সত্যি কথা বলতে কি ইউজারশিপ, তোমাকে যেদিন প্রথম এই রাজবাড়িতে দেখেছিলাম সেই দিন থেকেই আমি সব চিন্তা বাদ দিয়েছি। এখন বলো আমার কি করা উচিত ইউজারশিপ? আমি জনাব হানিফারের সাথে একাকী কথা বলতে চাই। আপনি যখন একাত্মবাদী খোদার কথা 11 বছর ধরে ভাবছেন, তখন অবশ্যই
আপনি তার একজন অনুসারী। আপনার মোবারক হোক। দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি। আপনি কি জানেন খোদা তাআলার প্রেরিত প্রতিনিধির ওপরে অবশ্যই ঈমান আনা উচিত? যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই ঈমান আনবো। হযরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী। আর ইউসুফ হলো এই জামানার অন্যতম নবী। ইউজারশিপ, সবর করো দেখি। ইউসুফ যে তোমার আসল নাম, তার মানে তুমি পয়গম্বর। যদি আগেই জানতাম তাহলে অনেক বছর আগেই আমি তোমার প্রতি ঈমান আনতাম। ঈমান আনতাম। জনাব হানিফা, আপনি কি শিরকি ও কুফরি এবং আত্মহীন খোদা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন? মোবারক হোক। একাত্মবাদী খোদা ইবাদতকারীদের ভুবনে খোশামদিদ। অনেক বছর থেকে আমি আমুনের খাদেমদের অনাচার ও ধোঁকাবাজির সাক্ষী ছিলাম। তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোঁকা দেয়, নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে। আমি ওই দিন থেকেই খোদা তাআলার সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই শিরকি ও গুনাহগারদের সঙ্গে আমি সংগ্রাম করব। আজ আমি অনেক আনন্দিত এই কারণে জনাব হানিফার আমার সে চেষ্টার ফসল। আমিও আনন্দিত। ইউজারশিপ, বলুন। আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি তবে আমার স্থান দোজখের আগুনে হবে না তো? শান্ত হন, খোদা তাআলায় বিশ্বাস রাখুন। খোদা তাআলার ওয়াদা হচ্ছে যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও শিরক ত্যাগ করে এবং একক ও অদ্বিতীয় খোদা ঈমান আনে, সে নাজাত প্রাপ্ত হবে। আপনি এখন কেমন আছেন? আমার পুত্র ইউজারশিপ, চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব। এখন আমি অনেক খুশি। জনাব তত্ত্বাবধায়ক, এসব কি বলছেন আপনি? আপনি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুতই ভালো হয়ে যাবেন। একটু চুপ করুন, যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি। আমার পুত্র ইউজারশিপ, তুমি রাজমহলের সকল বিষয় অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে। তুমি এই রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ ও নেক নিয়ে এসেছো। আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে, সকলে তোমাকেও ভালোবাসবে। তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে। নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে। কি ব্যাপার, তোমার কি হলো হানিফার? আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন? জনাব পুতিফার, অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সঙ্গে দেখা হচ্ছে।
রাজমহলের অধিবাসীগণ ইউজারশিপকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে। আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করব। রাজমহলের কার্যাবলী নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত তোমাকে নিয়ে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ঈমান এনেছি এবং পরকালের জিন্দেগিতে শান্তি দান করেন। আমি যার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছি চাইছি সে যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন। সে যেন আমাকে ক্ষমা করে দেন। হে খোদা তাআলা, জনাব হানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও। আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম। হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন। আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন। আমাদের হানিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে। তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো। তাকে পশ্চিমে নিয়ে যাবে, অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে।